স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। আজ 20 অক্টোবর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট বিগ নিউজ শো। আজকের এই শোতে আপনারা দেখবেন গাজায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি রক্ষা পেল। ট্রাম্প বলেছেন পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। চাপের মুখে নতি স্বীকার করে আইডিএফ জানালো জি হুজুর। এদিকে রাফা হামলা নিয়ে ট্রাম্পের বক্তব্য ইসরায়েলের মিথ্যের মুখেও খুলে দিল। তিনি বলেছেন এর জন্য হামাস নয়, বরং একটি বিদ্রোহী গোষ্ঠী দায়ী। ওদিকে ইয়েমেন এ বিষয়ে বড়সড় হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে গাজা চুক্তি ভাঙলে ইসরায়েলকে তার চরম মূল্য দিতে হবে। এবং সৌদি ক্রাউন প্রিন্স এবং ফরাসি প্রেসিডেন্টও সক্রিয়। গাজায় শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন তারা। তো দর্শক, এগুলো ছিল আজকের কিছু হেডলাইন্স, কিন্তু ভিতরের খবর আরও অনেক বেশি। আসুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করি। এই মাত্র পাওয়া একদম তাজা খবর অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি জারি থাকবে। এই খবরটা আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম, যাতে আপনারা, আমার দর্শকরা, শুরু থেকেই কিছুটা স্বস্তি বোধ করতে পারেন। যদিও এই যুদ্ধবিরতির মধ্যেই গতকাল অর্থাৎ রবিবার আইডিএফ গাজায় ভয়ঙ্কর হামলা চালিয়েছিল, কিন্তু আজ গাজাবাসী শান্তির নিঃশ্বাস নিচ্ছে। ওদিকে ট্রাম্পও জানিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর আছে এবং পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। গাজায় আবারও একবার আশার হাওয়া বইছে। আমেরিকার হস্তক্ষেপ এবং মধ্যস্থতাকারীদের চাপের পর যে উদ্বেগ গতকাল পর্যন্ত প্রত্যেকটা গলিতে ছিল, যা সারা রাত ধরে ছিল, তা এখন কিছুটা শান্ত হয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি এখনও বজায় আছে। আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়ে ওঠে। আপাতত এই একটাই বয়ান গাজার মানুষের জন্য বিরাট স্বস্তির। যদিও বিশ্বের অনেকেই, এমনকি আমিও, এই কথার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, কিন্তু গাজার সাধারণ মানুষ বিশ্বাস করছেন। একটানা 2 বছর ধ্বংসলীলার পর এখন যখন একটু শান্তি ফিরেছে, মানুষ আবারও আশা নিয়ে নিজেদের ভাঙা ঘরে ধ্বংসস্তূপের মধ্যে ফিরে আসছে। কিন্তু দর্শক, সত্যিটা হলো এই যুদ্ধবিরতির পরেও ইসরায়েল 97 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, 230 জনকে আহত করেছে এবং 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই তথ্য গাজার মিডিয়া অফিসের দেওয়া। তবে আপাতত ট্রাম্পের বয়ান আর ইসরায়েলের সামান্য নরম মনোভাব দেখে মনে হচ্ছে যে মধ্যস্থতাকারীদের চাপের ফলে হয়তো এই ভঙ্গুর শান্তি আরও কয়েকটা দিন টিকে যাবে। গাজাবাসী ক্লান্ত হয়নি, তারা শুধু একটুখানি স্বস্তি চায়। আর গতকালকের তুলনায় আজ তারা সেই স্বস্তি পেয়েছেও, কারণ গাজায় আবারও শান্তি ফিরছে। আইডিএফ যুদ্ধবিরতি বজায় রাখার কথা ঘোষণা করেছে, কারণ আইডিএফকে, বিশেষ করে ইসরায়েলি সরকারকে, প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়েছিল। সরকার নির্দেশ দেওয়ার পরেই আইডিএফ এই ঘোষণা করেছে। গতকাল রাফাতে আইডিএফের উপর হামলা এবং তার জবাবে ইসরায়েলি বোমাবর্ষণের পর গাজার যুদ্ধবিরতি আবার ভাঙার মুখে পৌঁছে গিয়েছিল। কিন্তু মার্কিন চাপ এবং দ্রুত কূটনৈতিক তৎপরতা পরিস্থিতি সামলে নিয়েছে। মধ্যপ্রাচ্যের আরব নেতাদের তরফ থেকেও চাপ বেড়েছে এবং অবশেষে ইসরায়েলি সেনা আবার ঘোষণা করে যে তারা গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করছে, অর্থাৎ এখন আর কোনো বিমান হামলা হবে না। গতকাল সকালের হামলায় 2 জন ইসরায়েলি সেনা নিহত এবং 3 জন আহত হয়েছিল। এরপরই ইসরায়েল রাফাতে প্রচণ্ড বিমান হামলা চালায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে যে আমেরিকা কঠোর চাপ দিয়ে ইসরায়েলকে যুদ্ধবিরতি বজায় রাখতে বাধ্য করেছে এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিতে নিষেধ করেছে। গতকাল ইসরায়েল বলেছিল যে এই হামলার কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা মানবিক সাহায্যও বন্ধ করে দিচ্ছে, কিন্তু এখন সাহায্য পাঠানো জারি থাকবে। আশা করা হচ্ছে যে আজ আমেরিকার দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার জেরুজালেমে পৌঁছাবেন, যেখানে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হবে। আর অন্যদিকে গাজার সাধারণ মানুষ শুধু একটাই প্রার্থনা করছেন, এই শান্তি যেন বজায় থাকে। এবার আসুন এই প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটার দিকে আপনাদের নিয়ে যাই।
দর্শক, রাফার হামলা নিয়ে মানে গতকাল থেকে যে তালগোলটা চলছে, সেই রাফার হামলা নিয়ে একটা বড় মোড় ঘুরে গেছে। বলা হচ্ছে এই হামলার জন্য হামাস দায়ী নয়, বরং একটি বিদ্রোহী গোষ্ঠী দায়ী। আর এই কথাটা কে বলেছে জানেন? খোদ ডোনাল্ড ট্রাম্প। এটা এমন একটা মন্তব্য যা শুধু ইসরায়েল কেন, অন্য যে কেউই সহজে উড়িয়ে দিতে পারবে না। হ্যাঁ দর্শক, রাফায় যে হামলা হয়েছিল, মানে যে হামলাকে কেন্দ্র করে গতকাল থেকে এত জল গরম, সেই যে হামলা হয়েছিল সেই মামলাটা এখন পুরোপুরি বদলে যাচ্ছে। হামাস তাদের অফিসিয়াল বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এমনকি হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে দুজন ইসরায়েলি সৈন্য হামাসের গুলিতে মারা যায়নি, বরং একটি অবিস্ফোরিত বোমার কারণে তাদের মৃত্যু হয়েছে। মানে ভাবুন একবার, বোমটা সেখানে এমনিই পড়েছিল, ফাটেনি। এখন যুদ্ধের ময়দান, যেখানে সেখানে মাইন পাতা থাকে, আর বুলডোজারে থাকা ওই সৈন্যদের গাড়িটা হয়তো তার উপর দিয়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে বুম, বিস্ফোরণ হয়ে সব শেষ হয়, আর তারপরেই এত কাণ্ড কারখানা ঘটে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসের কিছু গোলাগুলি হয়তো হয়েছে, হামাস কিছু গোলাগুলি করেছে, কিন্তু মনে হচ্ছে এটা তাদের নেতৃত্ব থেকে করা হচ্ছে না, কিছু বিদ্রোহী লোক এর সঙ্গে জড়িত আছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোরভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বারবার বলেছেন যে এরা ছিল বিদ্রোহী, হামাসের নেতৃত্ব নয়। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এটা বলতে চাইছেন যে হামাসের ভেতরেও এমন কিছু বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে যারা তাদের নেতাদের কথা শুনছেন না? যাই হোক, তিনি আশ্বাস দিয়েছেন যে মামলাটি কঠোরভাবে সামাল দেওয়া হবে এবং যুদ্ধবিরতি চলতে থাকবে। সুতরাং আমেরিকার অবস্থান এখন একদম পরিষ্কার, এই হামলাটা কোনো বিদ্রোহী গোষ্ঠীর কাজ। আর এর মানে হলো ইসরায়েল যে এত সময় ধরে হামাসের নেতৃত্বকে দায়ী করে আসছিল, ট্রাম্প যেন তাদের এক কথায় চুপ করিয়ে দিয়েছেন। আপাতত যুদ্ধবিরতি বেঁচে আছে, এটাই বড় কথা। অন্যদিকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে গাজা চুক্তি যদি ভেঙে যায় তাহলে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে। হুতিদের ডেপুটি বিদেশমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে যে গাজা চুক্তি যদি ভেঙে যায় ইসরায়েলকে আগের চেয়েও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, আমরা গাজার পরিস্থিতির উপর কড়া নজর রাখছি, ইসরায়েল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করছে, আর বিষয়টা যদি এভাবেই চলতে থাকে তার পরিণাম ভয়াবহ হবে। দর্শক, এবার আসি সৌদি আরব এবং ফ্রান্সের প্রসঙ্গে। দুজনেই গাজার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে, তাদের প্রচেষ্টায় কিন্তু কোনো খামতি নেই। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেখানে গাজার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে, যা পরের দিন সংবাদপত্রেও প্রকাশিত হয়। সৌদি প্রেস এজেন্সির খবর অনুযায়ী দুই নেতাই গাজায় যুদ্ধ বন্ধ করা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা চলছে তা পর্যালোচনা করছেন। তারা একমত হয়েছেন যে ফিলিস্তিনের সাধারণ মানুষের কষ্ট অবিলম্বে কমাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। শুধু তাই নয়, দুরাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ঠোস পদক্ষেপ নেওয়ার গুরুত্বের বিষয়েও তারা একমত হয়েছেন। এবার যদি একজন সাংবাদিক হিসাবে আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে দেখুন, সৌদি আরব ঠিক সেটাই করছে যা বেশিরভাগ মুসলিম বিশ্ব চায়। তারা সুন্নি হোক বা শিয়া, তারা চায় গাজা থেকে সেনা প্রত্যাহার হোক এবং দুই রাষ্ট্র সমাধান কার্যকর হোক। সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা মনে করে, তাই তারা এই ভূমিকা পালন করছে। অন্যদিকে ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্স যে নিজেকে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ বলে মনে করে, যদিও জার্মানি বা ব্রিটেনও আছে, তারা চাইছে আমেরিকার থেকে একটু আলাদা কিছু করে দেখাতে। যখন আমেরিকা ইসরায়েলের পক্ষে কথা বলছে, তখন ফ্রান্স চাইছে ফিলিস্তিন এবং গাজার বিষয়টাকে জোরালোভাবে তুলে ধরতে, যাতে বিশ্বে তাদেরও একটা স্বতন্ত্র পরিচিতি থাকে। তাই তারা নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সব চেষ্টার ফল কী হবে? আপনারা নিজেদের মধ্যে ফোনে কথা বলছেন, আলোচনা করছেন, কিন্তু ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার জন্য কি করছেন?
ওয়েস্ট ব্যাংকে একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে। প্রতিদিন উগ্রপন্থী সেটলাররা সেখানকার মানুষদের মারধর করছে, গুলি চালাচ্ছে। ফোনে তো আমি আমার বন্ধুর সাথেও গাঁজা নিয়ে আলোচনা করতে পারি, তাই না? কিন্তু তাতে সমাধান কি হবে? কিছু তো একটা ঠোস পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের এই আলোচনায় কূটনৈতিক চাপ তৈরি হচ্ছে, যার ফলে হয়তো যুদ্ধবিরতি এখনও টিকে আছে, কিন্তু স্থায়ী সমাধান কোথায়? এখন দর্শক, শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিই। ইরানের